প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে একটা আলাদা আলাদা তরঙ্গ, যেটাকে আমরা চলতি কথায় ভাইবস বলে থাকি। কোনো মানুষ আপনার পাশে থাকলে দেখবেন আপনার মন খুব ভালো লাগে, কোনো মানুষ আপনার পাশে থাকলে আপনার খুব ভয় করে, আবার কোনো মানুষ আপনার পাশে থাকলে ভীষণ মন খারাপ হয়, আবার কোনো মানুষ আপনার পাশে থাকলে মনে জোর আসে। এরকমই আর কি। যদি এরকমই কোনো মানুষের সাথে আপনার কখনো দেখা হয়, যে মানুষটির সাথে দেখা হওয়ার পর আপনার জীবন সম্পর্কে আপনার মনোভাব, আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যায়, কি করবেন? বিভা ক্যাফেতে শুনবেন আজকের গল্প ত্রিদিবেন্দু নারায়ণ চক্রবর্তীর কলমে এক সাইকোলজিক্যাল হরর। প্রমথবাবু দেখা দেন। গল্প পাঠে কুন্তল। আচ্ছা, রাস্তার ওপারে গাছের উপর থেকে ওটা কি দেখা যাচ্ছে বলো তো? কোনটা? ও ওটা ওটা তো আমাদের উল্টো গির্জার মাথা। কি উল্টো গির্জা? সেটা আবার কি? আরে ওইটার নাম। মজার ব্যাপার তো। আচ্ছা শোনো শোনো, তুমি তুমি একটু দাঁড়াও, বুঝলে? আমি ওটা দেখে আসি। মিনিট 15 বেশি লাগবে না। আরে তোমায় পুষিয়ে দেবো, চিন্তা করো না। না না বাবু, ও জায়গা ভালো না, ওখানে একদম যাবেন না, ওখানে কিন্তু ভয় আছে। দূর, দিন দুপুরে কিসের ভয়? আমি যাবো আর আসবো। টোটোওয়ালা রাজি নয়। অগত্যা ভাড়া মিটিয়ে টোটো ছেড়ে দিল অয়ন। রাস্তার ডান পাশে গাছগাছালির মধ্যে দিয়ে একটা সরু পথ চলে গিয়েছে, সেই পথেই রওনা হলো সে। সাহেবপুকুর একটি ছোট্ট শহর। ব্যাংকের কলিগ শীতাংশু এখানেই একটা ছোট বাড়ি পছন্দ করেছিল। আজকেই বাড়ির মালিককে অল্প কিছু টাকা অ্যাডভান্স দেওয়ার ছিল, কিন্তু কপালের ফেরে আজ সকালেই শীতাংশুদার শ্বশুর মশাইকে হসপিটালে ভর্তি করতে হলো। আর অয়নের কপালে লেখা আছে এখানে উপকার করা হয়, যার যে অসুবিধাই হোক অয়ন যেন সবার মুশকিল আসেন। ফলে শীতাংশুদার, ভাই টাকাটা একটু দিয়ে আয় না, এই অনুরোধ অয়ন ছাড়া আর কেই বা পালন করবে। বাড়ির মালিকের বাড়ি শহরের একটু বাইরের দিকে বললেই হয়। চটপট কাজ মিটিয়ে অয়ন রেল স্টেশনে ফিরে যাচ্ছিল। সেরকম ফেরার তারা ছিল না। মাঝপথে এই গির্জা দেখার খেয়ালে টোটো ছেড়ে দিতে বাধ্য হলো। গাছপালার মধ্যে সামান্য হাঁটার পরেই গির্জার সামনে এসে পৌঁছল অয়ন। বিঘে চারেক জমির উপর ছোট্ট গির্জা, সামনের দিকে খানিকটা খোলা জমি। বিশেষ যত্ন হয় না ঠিকই, তবে একেবারে পুরো বলা চলে না। সামনের গেটটা খোলাই ছিল। অয়ন ভেতরে পা রাখল। পায়ে চলা পথের দুপাশে অল্প ঝোপঝাড়, বাঁ পাশে একটা কবরখানাও আছে মনে হচ্ছে। গির্জাটা একটা উঁচু দালানের ওপর। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো অয়ন। সামনে খানিকটা খোলা রকের পরে গির্জার দরজাটা খোলাই রয়েছে। ভেতরে ঢুকে একটু অবাক হলো অয়ন। গির্জায় কোনো যিশু বা মেরি মাতার মূর্তি নেই, কেবলমাত্র একটা বড় ক্রস রয়েছে, সেটাও মনে হচ্ছে উল্টো। এই কিরকম গির্জা রে বাবা! ভেতরে দেখার বিশেষ কিছু নেই। দু একটা ছবি তুলে মিনিট খানেকের মধ্যেই বেরিয়ে এলো অয়ন। পায়ে চলা পথের মাঝে একটি লোককে দেখতে পেল সে। কবরখানার দিক থেকে আসছে। মাঝারি উচ্চতার, মাঝারি রঙের, একেবারে সাদামাটা চেহারার লোক। হাসি হাসি মুখে অয়নকে জিজ্ঞেস করলেন, গির্জা দেখতে এলেন বুঝি? অয়ন মনে মনে বলে, না, মাছ কিনতে এসেছি। কিন্তু মুখে হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ ওই আর কি। আপনি? আমিও একরকম তাই বলতে পারেন। এটা আমার পুরনো ঠিক, মাঝে মাঝে দেখতে আসি। কথা বলতে বলতে ওরা দুজনেই গির্জার বাইরে এসেছিল। ভদ্রলোক বেশ আলাপী। কয়েকটা সাধারণ একথা ও কথার পরই অয়নকে প্রশ্ন করলেন, কোন দিকে যাবেন? স্টেশনে। আরে আমিও তো ওই দিকেই যাব। আপনি কোথা থেকে আসছেন?
কল্যাণী। কি আশ্চর্য, কি আশ্চর্য! আমিও তো কল্যাণীতেই যাব। আপনার থাকা হয় কোথায়? আমি ওই সেন্ট্রাল পার্কের কাছে। ও হ্যাঁ, আমি থাকি ওই 2 নম্বর বাজারের কাছে। হ্যাঁ। কথা বলতে বলতেই ওরা বড় রাস্তার কাছেই এসে পড়েছিল। রাস্তা একেবারে ফাঁকা। ভদ্রলোক বললেন, এই সময় অটো পাওয়া এক সমস্যা। চলুন একটু এগিয়েই যাই, ওই বড় রাস্তায় টোটো পাওয়া সহজ হবে। চলুন চলুন। ওরা গল্প করতে করতে এগিয়ে যেতে লাগলো। ভদ্রলোক নিজের নাম বললেন, প্রমথ গুপ্ত। কথাবার্তার ধরনটাও ভারী সুন্দর, বলার থেকে শোনার ঝোঁক বেশি। অয়ন যে অন্য লোকের কাজ নিয়ে এখানে এসেছে শুনে ভদ্রলোক বেশ অবাক হলেন। প্রশ্ন করলেন, আচ্ছা, ওই লোকেরা কি সবসময়ই আপনাকে দিয়ে তাদের কাজ করিয়ে নেয়? অয়ন হ্যাঁ বলবে নাকি না তা বুঝতে না পেরে একটু থমকে গেল। ভদ্রলোক দুঃখের গলায় বললেন, কিছু মনে করবে না অয়নবাবু, এটা কিন্তু নির্লজ্জ এক্সপ্লয়টেশন। আপনি ভালো মানুষ বলে সবাই তার সুযোগ নিচ্ছে বলতে পারেন। ভদ্রলোকের বলার ধরনে অয়নের মনে ক্ষোভের একটা বিরাট ঢেউ এসে আছড়ে পড়ল। সত্যি তো, যে যার যত হাবিজাবি কাজ তাকে দিয়ে দেয়। এমনকি যেখানে চাকরি করে সেই ব্যাংকে ওর ভাগে যত রকম গোলমেলে কাজ এসে জোটে। সহানুভূতির আঁচ পেয়ে অয়নের মুখ খুলে গেল। ছোটবেলা থেকে ওর সঙ্গে যত বিভিন্ন লোক, এমনকি নিজের ভাগ্য যতবার দুর্ব্যবহার করেছে, এক এক করে সব ঘটনা প্রমথ গুপ্তর জানা হয়ে গেল। ইতিমধ্যে ওরা একটা টোটো পেয়ে গিয়েছিল। চালক যাকে বলে ফুল টাঙ্কি অবস্থায়। সাধারণ অবস্থায় এরা এরকম টোটোয় উঠত না, কিন্তু এখন আর কোনো চয়েস নেই। স্টেশনের কাছে পৌঁছে টোটোওয়ালা হঠাৎ অয়নকে জিজ্ঞেস করলো, একা একা কি এত বক করছেন মশাই? পাশের বাবুকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, মাতাল কোথাকার। হ্যাঁ, সে তো 1 2 3 4 4জনকেই তো দেখতে পাচ্ছি। অয়ন প্রমথকে বলল, দেখুন, মাতালের কাণ্ডটা দেখুন। ততক্ষণে নামার সময় হয়ে গিয়েছিল। ওরা ভাড়া মিটিয়ে টিকিট কাটতে গেল। অবশ্য প্রমথবাবুর মান্থলি টিকিট ছিল। অফিস টাইমের উল্টো দিকের ট্রেন, খুবই ফাঁকা। জানলার ধারে বসল অয়ন। প্রমথ উল্টো দিকের জানলার পাশে বসলেন। পুরনো প্রসঙ্গেই কথাবার্তা উঠতে লাগলো। বেশিরভাগ কথা অয়নই বলছিল। প্রমথ গুপ্ত খুব সহানুভূতির সঙ্গেই অয়নের প্রত্যেকটি কথা শুনছিলেন, আর মাঝে মাঝেই প্রাসঙ্গিক মন্তব্য করে অয়নের কথা বলার উৎসাহ জিইয়ে রাখছিলেন। অয়ন ছোটবেলায় পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কিন্তু খেলাধুলায় ওর প্রবল উৎসাহ ছিল। বছর 12 বয়সে ফুটবল খেলতে গিয়ে ওর হাঁটুতে চোট লাগে। তার জেরেই খেলাধুলো ছেড়ে পড়াশোনায় মন দেয় সে। এই কথা শুনে প্রমথ একেবারে হায় হায় করে ওঠেন। এতে অয়ন একটু আশ্চর্য হওয়ায় প্রমথ বললেন, বলেন কি, এত ভালো খেলার ক্যারিয়ার নষ্ট হয়ে টানা ফুটবলের লাইনে থাকলে আজ আপনি তো কোথায় না কোথায় পৌঁছতে পারতেন মশাই। সে তুলনায় ব্যাংকের একজন সাধারণ অফিসারকে কে চেনে বলুন তো? সত্যি আপনার দুর্ভাগ্যের শেষ নেই দেখছি। আর ব্যাংকের যা খাটনি, সে তুলনায় মাইনেও কম। অথচ আইটির ছেলেগুলোকে দেখুন দেখুন দেখুন, ওই চাকরি করতে ঢুকেই একেবারে বছরে 20 লাখ করে কামাচ্ছে। ভাবতে পারেন? অয়ন আগে কখনো এভাবে চিন্তা করেন। তার ধারণা ছিল হাঁটুতে চোট পেয়ে তার খেলাধুলো বন্ধ হওয়ার আখেরে তার লাভই হয়েছে। নিজের ব্যাংকের চাকরিটা নিয়ে সে সুখী ছিল, কিন্তু এখনো তার মনে হতে লাগলো বাস্তবিকই সে ভয়ানক রকমের হতভাগ্য। কল্যাণীতে নামার ঠিক আগে কামরার দরজার সামনে অয়নের বাড়িওয়ালা পল্টু বাবুর জামাই মিহিরের সঙ্গে দেখা হয়ে গেল। মিহিরের সঙ্গে অয়নের বেশ ভালো খাতির রয়েছে, কিন্তু এখন মিহির খানিকটা ভ্রু কুচকে অয়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার অয়ন, একা একা কার সঙ্গে কথা বলছো?
আরে একা কোথায় মিহিরদা, এই তো এর নাম প্রমথ গুপ্ত, উনি কল্যাণীতেই থাকেন। কে? কার কথা বলছো? ততক্ষণে ওরা প্ল্যাটফর্মে নেমে পড়েছে। অয়ন প্রমথর দিকে তাকায়, কিন্তু প্রমথ ততক্ষণে অনেকটা এগিয়ে গিয়েছে। অয়ন একটু গলা ছেড়েই প্রমথকে ডাকে, কিন্তু ততক্ষণে গেট পার হয়ে অদৃশ্য হয়ে গিয়েছে প্রমথবাবু। মিহির ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কাকে ডাকছিলে? আরে ওই তো চেক চেক শার্ট পরা ভদ্রলোককে। এখানে কোনো চেক চেক শার্ট পরা লোক ছিল না। আরে ছিল না মানে? মিহির আর কথা না বাড়িয়ে অয়নের হাত শক্ত মুঠিতে ধরে ফেলে, তারপর বলে, বাড়ি চলো, রোদে তোমার মাথা গরম হয়েছে। এরপর থেকে অয়ন যাই বলে মিহির শুধু তার একটাই জবাব দেয়, আগে বাড়ি চলো, তারপর কথা হচ্ছে, চলো। এরপর স্টেশনের বাইরে ওরা দুজনে সেন্ট্রাল পার্কের অটোয় গিয়ে ওঠে। অয়নের এত মন খারাপ জীবনে হয়নি। এখন রাত 10টা। নিজের ঘরের বাইরের বারান্দায় চেয়ার পেতে বসেছিল সে। সারা সংসারের ওপর তার বুক ভরা অভিমান। এত খারাপ লাগছিল যেন ডাক ছেড়ে কেঁদে উঠতে পারলে অনেকটা শান্তি হতো। এই সংসারে কেউই তার আপন হয়নি। প্রথমত তার বাবা জয়েন দেবার সময় স্পষ্ট বলে দিয়েছিলেন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াবার ক্ষমতা তার নেই। অথচ অন্যান্য বন্ধুর বাবারা ঠিকই তাদের ছেলেদের বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ ইত্যাদি নানান জায়গায় পড়িয়ে ইঞ্জিনিয়ার পর্যন্ত বানিয়ে দিল। তারা যে অয়নের বাবার থেকে বেশি সচ্ছল ছিলেন তার কোনো প্রমাণ নেই। বাবা সারা জীবন খালি কৃপণের মতো টাকা জমিয়ে গেছেন। অয়নের ছোটবেলার ছোট ছোট চাহিদাগুলো সব বাবার উপদেশের তলায় তলিয়ে গিয়েছে। অয়নের মাও একরকম একই রকম। সারা জীবন একটা আদরের কথাও শোনেনি সে, খালি পর আর পর। অন্যদের মায়েরা কতখানি কেয়ারিং ছিল, আর অয়নের মা প্রথম থেকেই অয়নকে দিয়ে তার নিজের সমস্ত কাজ করাতেন। অয়নকে সবসময় নিজের জামা কাপড় নিজে কাচতে হতো, নিজের ঘর নিজে পরিষ্কার করতে হতো। এমনকি অয়নকে দিয়ে কখনো কখনো তিনি ভাত পর্যন্ত রান্না করাতেন। যার বাবা মাই এতখানি মায়া দয়াহীন, তার সঙ্গে অন্যরাই বা কেন ভালো ব্যবহার করবে? কলেজে পড়ার সময় সহপাঠিনী সুতপা বসুকে অয়নের ভীষণ ভালো লাগতো। সুতপা ওর সঙ্গে দিব্যি হেসে হেসে কথা বলতো। একদিন অয়ন সুতপাকে তার হৃদয় বেদনা জানিয়েছিল, কিন্তু তার ফল কি হলো? সুতপা মুখ বাঁকিয়ে উত্তর দিল, এই একদম ক্যাবলামি করবি না তো। এখানে শেষ নয়। সুতপা তার বান্ধবী মহলে এই প্রেম প্রস্তাবের গল্পটা পাবলিক করে দিয়েছিল, যার ফলে কিছুদিনের মধ্যেই সমস্ত মেয়ে অয়নকে বাঁকা চোখে দেখতে শুরু করলো। অথচ অন্য বন্ধুরা দিব্যি প্রেমিকা জুটিয়ে নিয়েছিল। কেবলমাত্র অয়নের কপালেই প্রত্যাখ্যান জুটল। সেসব থাক, এই আজকের কথাই ধরা যাক। বাড়ি ফিরে একটু গায়ে জল ঢেলে পার হবার পরেই দোতলার বাড়িওয়ালা পল্টুবাবুর ওখানে চা খেতে যাবার ডাক এলো। সেখানে মিহিরদা বেশ গুছিয়ে সবাইকে জানালেন যে অয়ন আজ ট্রেনে একা একা বকবক করতে করতে ফিরেছে। এ সমস্ত শুনে পল্টুবাবুর মেয়ে অনন্যাদি ভয়ানক উদ্বিগ্ন হয়ে পড়ল। তার চাপে পড়েই অয়নকে পুরোটাই খুলে বলতে হলো। সবকিছু শোনার পর পল্টুবাবুর ভ্রু কুঁচকে যায়। তিনি বললেন, সাহেব পুকুরের উল্টো গির্জা, ওখানে কেন গিয়েছিলে? ও তো ভীষণ গোলমেলে জায়গা। কেন বাবা, ওটা কি ভুতুরে জায়গা নাকি? কি সর্বনাশ! না রে মা, ওটা তার থেকেও বাজে জায়গা। ওখানে নাকি শয়তানের পুজো হতো, কিছু শয়তানের উপাসকও ছিল। পরে অন্যান্য খ্রিস্টান গির্জার চাপে ওটা বন্ধ হয়ে যায়। এখন আবার খুলেছে কিনা কে জানে। ওসব বাজে কথা নিয়ে আলোচনা করে কি হবে? আসল কথা হলো অয়নের একটু হ্যালুসিনেশনের সমস্যা হয়েছে, ডাক্তার দেখানো উচিত। অয়ন ভীষণ অবাক হচ্ছিল। এরা কেউ তার কথা বিশ্বাস করছে না কেন? একটা জলজ্যান্ত লোক তার সঙ্গে কথা বলছিল, অথচ সে নাকি ছিল না। আবার সবাই বলছে তাকে পাগলের ডাক্তার দেখাতে হবে। এই সমস্ত কি অনাসৃষ্টি কথাবার্তা!
না না, আস্তে আস্তে তার মাথা গরম হচ্ছিল। ওদিকে তার মতামতের তোয়াক্কা না রেখে পল্টুবাবু আর মিহিরদা আলোচনা শুরু করেছেন তাকে কাকে দেখানো উচিত। সহসা ওদের কথা থামিয়ে ভীষণ গম্ভীরভাবে অয়ন উত্তর দেয়, শুনুন, আমার ব্যাপারে আপনাদের অত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমি একদম ঠিক আছি, আমার ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন কথাগুলো? ব্যাপারটা এখানেই থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু মিহিরদা আর পল্টুবাবু এই ব্যাপারটাকে টেনে একেবারে কথা কাটাকাটিতে নামিয়ে আনল। অবশেষে প্রায় চিৎকার চেঁচামেচি করেই অয়ন নিচে চলে এসেছে। পুরো ব্যাপারটাতে অয়নের কি কোনো দোষ ছিল? অথচ পল্টুবাবু আর মিহিরদা এমন একটা ভাব করলেন যেন অয়নের মতো অকৃতজ্ঞ ছোট লোক আর দুটো নেই। না, অয়নের মনে দুঃখ আর অভিমানের ঢেউ খেলে যেতে লাগলো। নিজের বাড়িতে, পরের বাড়িতে, কর্মস্থল, কোথাও কি কোনো রকম সহানুভূতি বা ভালো ব্যবহার তার প্রাপ্য নয়? সবাই তাকে ভুল বুঝবে, সবাই এক্সপ্লয়েট করবে। পল্টুবাবু তো ঠিকই বলেছিল, তার মতো দুর্ভাগা এই ভূভারতে আর দুটি নেই। অয়ন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ঘন্টা দুয়ে কেটে যায়। অয়ন এই পুরো সময়টা ধরে ভেবেছে এবং কেবলমাত্র ভেবেছে। এখন সে নিশ্চিত হয়ে পড়েছে যে তার বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই। জীবন শুধু যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। এই বিশ্রী বিলম্বিত জীবন শেষ করে দেওয়াই ভালো। আত্মহত্যা? হ্যাঁ 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 হ্যাঁ, সে আত্মহত্যাই করবে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবার পরে অয়ন তার সারা ঘর ঘুরে দেখতে লাগলো আত্মহত্যা করার মতন কোন কোন সরঞ্জাম তার কাছে রয়েছে। ব্লেড দিয়ে আজকাল আর কেউই তেমন দাড়ি কামায় না, ফলে ব্লেড তার ঘরে নেই। রান্নাঘরে একটা ছুরি আছে বটে, কিন্তু সেটাও তেমন ধার নেই। হাতের শিরা কেটে ফেলতে অনেক ঝামেলা হবে। রান্নাঘরে কেরোসিন আছে বটে, কিন্তু পুড়ে মরা অতখানিও সহজ নয়, ভয়ঙ্কর যন্ত্রণা হবে। বাকি রইল ঘুমের ওষুধ, কিন্তু ওষুধ খেয়ে ঘুমানোর প্রয়োজন, তাও কোশ্মিন কালেও হয়নি। কাজেই সে জিনিসও তার ঘরে নেই। চূড়ান্ত হতাশ হয়ে অয়ন ঘরের মধ্যেই অস্থিরভাবে পায়চারি করছিল। এমন সময় তার নজর পড়ল ঘরের সিলিং ফ্যানের দিকে। হ্যাঁ, এই তো হাতের কাছে উপায় রয়েছে। এখন ফাঁস লাগানোর জন্য দরকার একটা শক্ত দড়ির মতো কিছু। কয়েকদিন আগেই ছাদে কাপড় টাঙানোর জন্য একটা নাইলনের দড়ির গোছা কিনেছিল অয়ন। হ্যাঁ, সেইটাই সিলিং ফ্যানের হুকটার সঙ্গে লাগানো যাক। চেয়ারের উপর টুলটা রেখে তার উপর চড়ে অয়ন সিলিং ফ্যানের হুকটাও হাতে পেল। মন দিয়ে ফাঁসটা বাঁধার সময় হঠাৎ করে টুলটা একবার নড়বড় হয়ে উঠল। অনেক কষ্টে সে পতনশীল টুলের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ল। পায়ে একটু লাগলেও তেমন কিছু হয়নি, কিন্তু চেয়ারের উপর থেকে টুল পড়ে যাওয়ায় বেশ বিচ্ছিরি একটা শব্দ হয়। অয়ন নিজের পায়ের ব্যথা ভুলে আবারও চেয়ারের উপর টুল সাজাচ্ছিল। এমন সময় তার দরজায় দুমদাম ধাক্কা শুরু হল, সে সঙ্গে অনন্যাদির আর্তনাদ। অয়ন, অয়ন, লক্ষ্মী ভাই আমার, অয়ন, দরজাটা খোল, দরজাটা খোল অয়ন, অয়ন। কয়েক সেকেন্ড পরে মিহিরদার গলা শোনা গেল। অয়ন, এক্ষুনি দরজা খোলো, আমি কিন্তু দরজা ভাঙবো। অয়নের পুরো ব্যাপারটা যেন গুলিয়ে যায়। যন্ত্রচালিতের মতো দরজার দিকে এগিয়ে যায় সে। তার মনের উপর চাপ তার সহ্য সীমার বাইরে চলে গিয়েছে। দরজা খুলে অচৈতন্য হয়ে দরজার সামনে লুটিয়ে পড়ল সে। আচ্ছা অয়ন বাবু, আপনার সমস্যাটা ঠিক কি বলুন দেখি? ডিপ্রেশন না হ্যালুসিনেশন? মিহিরদা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ডক্টর বাগচির প্রথম প্রশ্নটাই হলো এটা। ডিপ্রেশনই হবে, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে ভদ্রলোককে আমি অন্তত হ্যালুসিনেট করিনি। হ্যাঁ, কিন্তু আপনার দাদা তো বলছেন উনি আপনাকে একা একা কথা বলতে দেখেছেন, এটা কি ঠিক? উনিও তো ভুল করতে পারেন না? ডক্টর বাগচি কথাটা মেনে নিলেন, তারপর বললেন, আচ্ছা অয়ন বাবু, এই ডিপ্রেশনের ভাবটা আপনার কদিন থেকে চলছে?
এখানেই অয়নের যত ব্যথা, কারণ তার মনে আগে ডিপ্রেশনের বাষ্পটুকুও ছিল না। এই সবটাই প্রমথ বাবুর সঙ্গে কথা বলার পর থেকেই হয়েছে। কাল রাত্রে তার জ্ঞান ফেরার পর সে নিজেকে বিছানায় শোয়া অবস্থায় আবিষ্কার করে। চারিদিকে উদ্বিগ্ন মুখ, পল্টু বাবু, মাসিমা, মেহিদা আর অনন্যাদি। অনন্যাদি তখনও কাঁদছিল। অয়ন খানিকটা সুস্থ হবার পরে অনন্যাদি ওর হাত ধরে প্রশ্ন করেছিল ওকে, তোর কি এমন হয়েছিল রে ভাই, তুই শেষ পর্যন্ত সুইসাইড করতে গেলি? নিজের মা বাবার কথা তো ছেড়েই দে, তোর কি আমাদের মুখটাও একবারও মনে পড়লো না? অয়নের কি উত্তর দেবে? সে নিজেও কি এই প্রশ্নের উত্তর জানে? সে কি জানে না মাসিমা তাকে নিজের ছেলের মতো দেখেন? যদি তার নিজেরও দিদি থাকতো তাহলে সেও অন্যদের চাইতে বেশি ভালোবাসতে পারতো না। আর বাবা মা, হ্যাঁ, অয়ন ভাবতে চেষ্টা করলো তার মৃত্যু সংবাদ শুনে মা কি করত, কিন্তু কিছুতেই ভেবে উঠতে পারল না। মা বোধহয় তখনই মরে যেত। বাবা মনে মনে গুমড়ে কিছুদিন সামলানোর চেষ্টা করতো, কিন্তু তারপর এক সময় হয়তো পাগল হয়ে যেত। এই সমস্ত ভাবতে ভাবতেই জানা গেল কাল রাত্রে অয়নের হুড়মুড় করে একতলায় নেমে আসার ধরন দেখেই ওদের সন্দেহ হয় যে সে ঠিক, সে স্বাভাবিক নেই। তাই পুরো পরিবার সারা রাত সাবধান হয়ে জেগেছিল। তলা থেকে চেয়ার টানার আওয়াজে ওরা নিচে নেমে আসে। তারপর যখন টুল পড়ার আওয়াজ হয় তখন ওরা দরজা ধাক্কাতে শুরু করে। দরজা খুলে অয়ন যখন অজ্ঞান হয়ে পড়ে ওরা তখনই ওকে খাটে শুইয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে একসময় জ্ঞান ফিরিয়ে আনে। তখনই ঠিক হয় মেহিদা আজ রাত অয়নের সাথেই থাকবে। আর কাল প্রথম সুযোগেই ব্যারাকপুরের নাম করা সাইকিয়াট্রিস্ট ডক্টর বাগচির কাছে যাওয়া হবে। সেই ডক্টর বাগচিকে সমস্ত কথা খুলে বলার পর বেশ কিছু প্রশ্নোত্তর সেরে উনি মিহিরদাকে ঘরের বাইরে যেতে বললেন। ডক্টর বাগচি আবারও প্রশ্ন করলেন অয়নকে, আচ্ছা অয়ন বাবু, আপনার মন খারাপের ভাবটা এখনো আছে? না। কেন মন খারাপ হয়েছিল কিছু মনে পড়ে? ওই ভদ্রলোক যার সঙ্গে আমার আমার ওই উল্টো গির্জায় দেখা হয়েছিল, তিনিই না আমার মনে প্রথমেই মন খারাপটা ঢুকিয়ে দেন। ওর কথায় আমার আমার মনে হতে থাকে আমার মতন হতভাগ্য আর কেউ নেই। আমাকে আমাকে কেউ ভালোবাসে না, সবাই সবাই আমাকে এক্সপ্লয়েট করে। মানে আপনার মনে হচ্ছিল আপনার বেঁচে থাকার দরকার নেই? হ্যাঁ। অথচ এই কথাটা আগে আপনার কখনো মনে হয়নি? না, আসলে আসলে ওই ওই প্রমথ গুপ্তই আমার মনে এই সমস্ত ঢুকিয়ে দিয়েছে। আপনাকে দেখে আমারও মনে হচ্ছে না যে মন খারাপের কোনো চিহ্ন আপনার মনে আছে। আপনার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। আপনার মনে আসলে হঠাৎ কোনো প্রক্ষোভ এসে পড়েছিল, একটা প্রচন্ড রাগ বা হতাশার ভাব। এখন কেন এসে পড়েছিল সেটা আমি বলতে পারবো না, এটা খুবই রেয়ার একটি ঘটনা। কিন্তু ওই প্রক্ষোভ থেকেই আপনি এমন একজনকে হ্যালুসিনেট করেছিলেন যিনি আপনাকে আত্মহত্যার প্ররোচনা দেন। আসলে দুটো ঘটনাই এক। আমি হ্যালুসিনেট করিনি। আপনাকে এই আপনাকে যেমন স্পষ্ট দেখছি, প্রমথ বাবুকেও ঠিক এই রকমই স্পষ্ট দেখেছিলাম। ওরকম স্পষ্টই দেখা যায়। আপনার কাছে স্পষ্ট না হলে আর হ্যালুসিনেশন বলছি কেন? আচ্ছা, আমায় কি আপনার আপনার পাগল মনে হচ্ছে? না, কিন্তু পাগল না হলে হ্যালুসিনেশন হবে না এই কথা কে বলল? আমি আপনার কথা মানতে পারলাম না। আচ্ছা বেশ, আপনার সেই ভদ্রলোক তো বলেছিলেন তিনি কল্যাণীতেই থাকেন, তাই তো? তা দেখা হলে একবার আমার কাছে নিয়ে আসুন। যদি আমি তাকে দেখতে পাই তাহলে সমস্ত ব্যাপারটাই অন্যভাবে ভাবতে হবে। ভালো বললেন বটে। মানে আমি একজন ভদ্রলোককে বিনা কারণে বলবো চলুন আমার সঙ্গে একজন সাইকিয়াট্রিস্টের কাছে চলুন, কি তাই তো? ডক্টর বাগচি চিন্তিত হয়ে পড়েন, খানিকটা ভেবে তারপর বললেন, সেটাও ঠিক। আচ্ছা এক কাজ করুন, তাহলে প্রথমে ভদ্রলোককে পেলে মোবাইলে তার একটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন। এটা পারবেন তো? যদি দেখা হয় তবেই তো। তা তো বটেই, তা তো বটে। তবে আমার মনে হয় না উনি আপনাকে আর দেখা দেবেন। আর যদি দুইবার দেখা পান তো খুব সাবধান,
তার অর্থ আপনার আবার একটা ডিপ্রেশনের অ্যাটাক হতে চলেছে। তো বি কেয়ারফুল। অয়ন আর কোনো কথা বাড়ালো না। এবারে অয়নকে ঘরের বাইরে এনে ডাক্তারবাবু মেহিদাকে ঘরের মধ্যে ডাকলেন। মিনিট 5 পর মেহিদা হাসি মুখে ঘর থেকে বার হলেন। বললেন, চলো ফিরে যাই। ডাক্তারবাবু তোমাকে কোনো মেডিসিন দিতে রাজি হলেন না। উনি বললেন এমনিই ভালো হয়ে যাবে। অকারণে হাতের কাছে ঘুমের ওষুধ না থাকাই ভালো। চলো। এর মধ্যেই মাস 4 কেটে গিয়েছে। আজ রবিবার। ব্যাংকের সমস্ত স্টাফের আজ সাহেব পুকুরে নেমন্তন্ন। শীতাংশুদা সেই বাড়িটা কিনে ফেলেছেন। আজ তার গৃহপ্রবেশ। ছোট বাড়িটায় 15 লোকের ভিড়ে একেবারে গম গম করছে। শীতাংশুদার বৌদির 3 মাত্র ফুরসত নেই। খাওয়া দাওয়ার দায়িত্ব অবশ্য ক্যাটারারের, তবে যা হয় আর কি। বিগত 4 মাসে অয়নের সঙ্গে প্রমথবাবুর আর দেখা হয়নি। এখনো মহাভর্তিতে রয়েছে। এই কমাসে তার ডিপ্রেশনের কোনো চিহ্ন দেখা যায়নি। কিন্তু এ কথা ঠিক যে এখনো মন থেকে সে মেনে নিতে পারেনি প্রমথবাবুর কোনো অস্তিত্ব নেই। উনি কেবলমাত্র অয়নের হ্যালুসিনেশন। এই সাহেব পুকুরে এসে থেকে অয়নের কেবলই মনে হচ্ছে উল্টো গির্জাটায় একবার ঘুরে আসা যাক। যদি প্রমথবাবুর সাথে দেখা হয় তাহলে তাকে সঙ্গে করে শীতাংশুদার বাড়ি নিয়ে যেতে পারলেই চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। কিছুক্ষণ দোনামোনা করে সে একটু ঘুরে আসি বলে বেরিয়েই পড়ল। একখানা টোটো ধরে উল্টো গির্জায় পৌঁছতে বেশি সময় লাগলো না। চেনা পথ ধরে গির্জায় ঢুকল সে। সেই পথ, সেই উঁচু চাতাল, ভেতরে সেই উল্টানো ক্রস। কিন্তু যে জন্য আসা সেই প্রমথ গুপ্তর চিহ্ন দেখা গেল না। অগত্যা একসময় শীতাংশুদার বাড়িতেই ফিরে গেল অয়ন। ফিরে আসার পর বন্ধুরা জানতে চাইল অয়ন কোথায় গিয়েছিল। অয়ন উত্তর দিতেই পাশ থেকে এক অচেনা ভদ্রলোক বললেন, আপনাকে ওই উল্টো গির্জার কথা কে বলল? ওখানে গেলেনি বা কেন? এর আগে একবার এখানে এসেছিলাম, তখনই দেখতে গেছিলাম। বেশ মজার জায়গা না? ভদ্রলোক একটু চুপ করে থেকে তারপর আবারও বললেন, জন্ম থেকেই সাহেব পুকুরে আছি, আজ প্রথম শুনলাম ওটা মজার জায়গা। কেন? আমি তো সেরকম খারাপ কিছু দেখলাম না, আগের বারও না, এবারেও না। আপনি কি ওই উপাসক সম্প্রদায়ের কেউ? কোন উপাসক সম্প্রদায়? যারা ওই গির্জায় উপাসনা করত, বিলজিবা ক্ল্যান না কি যেন নাম। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি ওরা বলছিলেন বটে। ওখানে নাকি শয়তানের উপাসনা হতো। আমিও সব বুঝি না। কিন্তু ওখানে একবার গিয়েও আপনার কোনো ক্ষতি হয়নি? অয়নের অফিসের কেউই অয়নের ডিপ্রেশনের কথা শোনেনি। কাজেই অয়ন সরাসরি না বলে ওখান থেকে সরে এলো। মনে মনে ভাবতে লাগলো, শয়তানের উপাসকরা কি ভূত নাকি মানুষ? তাদের দেখা যায় না। না, এসবের সঙ্গে আর কখনো নিজেকে জড়াবে না সে। কল্যাণী ফিরে আসতে আসতে বিকেল হয়ে যায়। সবার সঙ্গেই কল্যাণী মেন স্টেশনে নেমে অয়ন ভাবতে লাগলো, আজ অটো না ধরে বরং ট্রেনে করেই কল্যাণী ঘোষপাড়ার দিকে যাবে সে। সেই মতো কল্যাণী মেন স্টেশন থেকে বেরিয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো সে। একটু পরেই হুইসেল বাজিয়ে ঘোষপাড়ার ট্রেন এসে উপস্থিত। ট্রেনে উঠতেই কি আশ্চর্য, জানলার ধারে বসে রয়েছেন ডক্টর বাগচি। অয়ন কাছে যেতেই একগাল হাসলেন ভদ্রলোক। বললেন, কে ভালো আছেন তো? আপনার সেই লোকটিকে আর দেখেননি তো? অয়ন তার স্বভাব মতো আজকের সব কথা হড়বড় করে বলতে লাগলো। সমস্তটা শুনে ডাক্তারবাবু একটু নিশ্চিন্তই হলেন। উল্টো গির্জায় গিয়েও যখন প্রমথ গুপ্তকে দেখা যায়নি, তখন হয়তো তাকে আর দেখা যাবে না। এই 2-4টে কথার মধ্যেই ঘোষপাড়া স্টেশন এসে গেল।
ডক্টর বাগচিও ঘোষপাড়ায় নামবেন। ইউনিভার্সিটিতে নাকি কার সঙ্গে দেখা করার আছে, ওখানে ওর কিছু রিসার্চের কাজ চলছে। ঘোষপাড়া স্টেশনে প্রচুর ভিড়। ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই ট্রেন ধরেই ফিরবে। সেই স্টেশনের আগে উঠলে সিট দখল করতে সুবিধা হয়, কাজেই সেই জন্যই এই হুড়োহুড়ি। ওরা খানিকক্ষণ দাঁড়িয়ে ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করল। ট্রেন ছাড়ার পর দেখা গেল ফাঁকা প্ল্যাটফর্মের এক প্রান্তে কি যেন দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে দেখে ঠিক বোঝা যায় না, কিন্তু অনেকটা অনেকটা প্রমথ গুপ্ত না? ডাক্তারবাবু, আমি আমি আবার মানে প্রমথ গুপ্তকে আমি 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 আবার দেখতে পাচ্ছি। কোথায়? ওই যে চায়ের স্টলের সামনে, দেখুন। হ্যাঁ, চলুন তো দেখি। দ্রুত বেগে চায়ের স্টলের দিকে হাঁটতে হাঁটতে অয়ন বলল, আপনি কাউকে দেখতে পাচ্ছেন ডাক্তারবাবু? একজনকে তো দেখতে পাচ্ছি। ওই একজনই তো প্রমথ গুপ্ত। দুজনেই প্রমথ গুপ্তর পাশে এসে দাঁড়ালো। অয়ন বলল, আরে প্রমথ বাবু যে, আবার দেখা হয়ে গেল। প্রমথ বাবু এক মুখ হাসি হেসে বললেন, আরে ভালো তো। সঙ্গে ইনি কে? ইনি ফেমাস সাইকিয়াট্রিস্ট ডক্টর বাগচি। প্রমথ বাবু আবারও একগাল হেসে ডক্টর বাগচির উদ্দেশ্যে বললেন, নমস্কার ডক্টর বাগচি। ডক্টর বাগচি নমস্কারের প্রত্যুত্তর দিলেন। তার হাবভাব দেখে মনে হচ্ছে তিনি প্রচন্ড রকমের ভ্যাবা চাকা খেয়ে গেছেন। কয়েক মুহূর্ত সময় লাগলো তার নিজেকে সামলাতে। তারপর সোজাসুজি অয়নকে তিনি প্রশ্ন করলেন, এর সঙ্গেই আপনার উল্টো গির্জায় দেখা হয়েছিল? হ্যাঁ। আর একেই আপনার দাদা দেখতে পাননি? তাই তো বললেন। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, কি আমাকে দেখতে পাননি? মেয়ের এক দাদা, আপনারা যখন ট্রেনে করে ফিরছিলেন তখন তিনি নাকি দেখেছেন অয়ন একা একা কথা বলছিল। বলেন কি? আর সেই জন্যই কি অয়নবাবু আপনার দ্বারস্থ হয়েছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক তাই। ও বাবা, এ তো একটা সুস্থ লোককে পাগল বানানোর চক্রান্ত মনে হচ্ছে। হ্যাঁ, আপনাকে সচক্ষে দেখার পর আমারও তো তাই মনে হচ্ছে। কিন্তু কেন অয়নবাবুকে পাগল প্রমাণ করে ওদের কি লাভ? লাভ লোকসান এত সহজে বলা যায় কি? ভাড়াটে তোলার চক্কর তো হতেই পারে। অয়নের সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছিল। পল্টু বাবুরা অয়নকে নিজেদের বাড়ি থেকে তুলে দিতে চান, কিন্তু কেন চাইবেন? আর সেটা সত্যি না হলে এদিকে জলজান্ত প্রমথ গুপ্তকে অস্বীকার করারই বা কি কারণ থাকতে পারে? তাছাড়া কারো কাছ থেকে ওরা টাকা খেয়েও কাজটা করতে পারেন। অয়ন বাবুকে পাগল প্রমাণ করে ওদের কি লাভ? কার কি লাভ? দেখুন, কর্মক্ষেত্রে রাইভাল থাকতে পারে না? ওকে চাকরিচ্যুত করতে পারলে হয়তো তাদের লাভ। কে বলতে পারে বলুন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব কথাই ভেবে দেখার দরকার বটে। আমি এখন এই করছি। অয়নবাবু বাড়ি যান, সাবধানে থাকবেন, পরে আপনার সঙ্গে কথা। প্রমথ গুপ্ত ডক্টর বাগচিকে প্রশ্ন করলেন, কোন দিকে যাচ্ছেন? ইউনিভার্সিটির দিকে? তাহলে চলুন একসাথে যাই। ওদিকে আমারও আসলে একটু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, আসুন। আপনাকে খুব ভালো লেগেছে আমার। চলুন চলুন। অয়নের কাছ থেকে বিদায় নিয়ে ওরা দুজনেই এগিয়ে গেলেন। অয়নের মাথা এখনো পুরো গোলমাল হয়ে রয়েছে। চাওয়ালার কাছে এসে এক কাপ চা চাইল সে। চাওয়ালা অয়নকে এক কাপ চা দিয়ে বলল, আপনার সঙ্গে যে লোকটি এলেন উনি কি পাগল নাকি? দেখেন, নিজের মনে কথা বলতে বলতে যাচ্ছেন। অয়নের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। চাওয়ালা কি তাহলে প্রমথ গুপ্তকে দেখতে পাচ্ছে না? পরদিন খবরের কাগজে খবর বেরোলো, ব্যারাকপুরের প্রখ্যাত মনোচিকিৎসক ডক্টর প্রিয়ব্রত বাগচি গতকাল রাত্রে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন।
শুনছিলেন গল্প প্রমথবাবু দেখা দেন। গল্প পাঠে ছিল কুন্তল, অন্যান্য চরিত্রে মিহির, শুভদীপ্ত, অনন্যা, বর্ণালী, পল্টুবাবু, মলয়, টোটোওয়ালা, বাল্মীকি, মাতাল টোটোওয়ালা, লিও, চাওয়ালা, হ্যাপি, সুতপা, শ্রেয়া, জনৈক ভদ্রলোক, শুভদীপ, ডক্টর বাগচি, সৌরভ সাহা, অয়ন, অর্কপ্রভু এবং প্রমথবাবুর ভূমিকায় অভিষেক। কভার ডিজাইন দীপক অধিকারী। নির্দেশনা টিম বিভা ক্যাফে। প্রযোজনা বিভা পাবলিকেশনস। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সব গল্পের নোটিফিকেশন পান সববার আগে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।